আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। ভেতরে ভেতরে ইউনূস কতটা ভেঙে পড়েছেন বাইরে থেকে বোঝা যাচ্ছে না। তার কাতর আবেদন খলিলুর মারফত, দেখেন না আমার জন্য যদি কিছু হয়, কতটা বিখ্যাত হয়ে গেছে। দেখেন না আমার জন্য যদি কিছু হয়, এটা দিল্লিতে খুব চাউর হয়ে গেছে। হায় আল্লাহ খালেদের মতো, দেখেন না আমার যদি কিছু হয়। এখন কালকে যে কপিটা আমি করেছিলাম তাতে অনেকেই মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন। আসল কথা হলো গিয়ে, আমাদের দেশ চাণক্য নীতিতে চলে। চাণক্য একটা গোটা সাম্রাজ্য ফেলে দিয়েছিলেন শুধু শত্রুপক্ষের ভেতরের খবর জোগাড় করে। চন্দ্রগুপ্তকে রাজা বানিয়ে ছেড়ে দিয়ে, সম্রাট বানিয়ে ছেড়ে দিয়েছিলেন। সেই চন্দ্রগুপ্ত পুরো একেবারে সারা বঙ্গ, বিহার, উড়িষ্যা থেকে আরম্ভ করে একেবারে কান্দাহার পর্যন্ত জয় করে নিয়েছিলেন। পুরোটাই হচ্ছে চাণক্যের টান। এই যে চাণক্য নীতি শুধু ভারতবর্ষ নয়, পৃথিবীর অনেক রাষ্ট্র এই চাণক্য নীতিকে কিন্তু ফলো করে। চাণক্য যা যা বলে গেছিলেন তাই তাই একেবারে মেনে চলেন। কূটনীতির শেষ পর্যায়ে গিয়ে পৌঁছেছিলেন চাণক্য। তো এখন যে যুদ্ধটা হচ্ছে না, যুদ্ধটা হচ্ছে ইনফরমেশন ওয়ার। যুদ্ধ অর্ধেক জেতা যায়, 80% জেতা যায় যদি শত্রুপক্ষের ভেতরের খবর কতটা আপনি জোগাড় করতে পারলেন। তার জন্য বিপুল টাকা খরচা করতে হয়, বিপুল। এবং সরকারের মধ্যে যারা অসন্তুষ্ট সমস্ত লোক রয়েছেন তাদের দলে নিতে হয়, তাদেরকে টাকা দিতে হয়, মুখ খোলাতে হয়। আমি তো সে সমস্ত কথা তো আর বলতে পারবো না, এগুলো ভেতরের কথা, এগুলো বলা যায় না। কালকে আমি একটা কপি করেছিলাম, এবার আপনারা বুঝে নিন, বাকিটুকু আমি আর বলবো না। আজকে মোটামুটি আমি একটা লিস্ট বানিয়ে নিয়েছি, মানে খবরের লিস্ট। এই দেখুন, পর খবরের লিস্ট বানানো আছে। এবং কালকে সারাদিনে আরো তো মিটিং হয়েছে। রাত্রিবেলা, পরশুদিন রাত্রিবেলা ডিনার হয়েছে, ডিনারের পরে ওই সমস্ত কথা হয়েছে, সভা 12টা মিটিং হয়েছে। তারপরে দিয়ে সিরিজ অফ মিটিং হয়েছে আমাদের অজিত দোভালের সঙ্গে খলিলুর রহমানের। তা খলিলুর রহমান তখনই এই কথাটা বলেন। উত্তরে তখন অজিত দোভাল জিজ্ঞেস করেন যে আপনার দেশের লোক, আপনার প্রধান উপদেষ্টা, তার নামে আপনি এইসব বলছেন? বলছে আপনি জানেন না কি অভদ্র লোক। আমি তো আর বাংলাদেশের লোক না, আমাকে তো তুলে আনা হয়েছিল ওখান থেকে। আমাকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কারা আমাকে, উনি গোপনে বলেছেন যে এরা আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল, উনি আমায় রাখতে বাধ্য হয়েছিলেন। কিন্তু উনি কোনোদিনই আমাকে খুব একটা পছন্দ করেননি। শেষের দিকে দেয়ালের দিকে মুখ করে আমার সঙ্গে কথা বলতেন। আজকে যখন উনি বিপদে পড়েছেন তখন উনি আমাকে একেবারে দলে টানতে চাইছেন এবং আমাকে বলছেন যে দেখেন না যদি আমার জন্য কিছু হয়। তাই আমি আপনাকে বললাম। এরপর আলোচনা শুরু হয়। এই ভিডিওটা একটু বড় হবে, কিন্তু প্রত্যেকটা কথা কিন্তু হচ্ছে একেবারে ভেতরের কথা। কারা কারা পালাতে চাইছে, কোথায় কোথায় যেতে চাইছে, সব আছে এর মধ্যে। ন্যাযবোটা উপদেশটাও রয়েছে। আচ্ছা, 1 ঘন্টা 10 মিনিটের একটা মিটিং হয় দুপুরবেলার দিকে অজিত দোভালের সঙ্গে খলিলুর রহমানের 1-to-1 মিটিং হয়। সেটা হচ্ছে খলিলুর রহমান বলেছেন ঢাকা দিল্লি একসঙ্গে কাজ করতে ইচ্ছুক এবং যে সমস্ত অতীতে ভুল হয়েছে সেই সমস্ত অতীতের ভুলগুলোকে আমরা মুছে দিয়ে ভবিষ্যতে এগোতে চাই। মানে বাংলাদেশের যা বক্তব্য এ পর্যন্ত যা ঘটেছে, এ পর্যন্ত যা ঘটেছে তাতে আমরা গভীরভাবে দুঃখিত। 3 নম্বর, ইন্দো প্যাসিফিক নীতিতে বাংলাদেশ ভারতকে যৌথভাবে, সামগ্রিকভাবে সাহায্য করবে। আর 4 নম্বর, ডক্টর ইউনূসের হয়ে খলিলুর রহমান অজিত দোভালকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছেন।
উত্তরে অজিত দোভাল বলেছেন যে পরিস্থিতি যদি সেদিন সেরকম হয় তাহলে তখন দেখা যাবে, এখনই এ নিয়ে কোনো মন্তব্য করার মতো অবস্থা নেই। তার মানে যা অবস্থা রয়েছে এখন আর এই নেমন্তন্ন গ্রহণ করা যায় না। এবার যখন খলিলুরের কথা যখন শেষ হয়ে যায় তখন এবার অজিত দোভাল যখন বলতে শুরু করেন তখন উনি একটা লিস্ট ধরিয়ে দেন। সেখানে ছিল 15 মাস 15 দিনে ISI 77 জন ব্যক্তি এবং এক দল এরা বাংলাদেশ ভিজিট করেছে। জঙ্গিবাদের উত্থান হয়েছে, তার মূল জনক আমাদের ইউনূস সাহেব। এই যে আমরা যে ইন্টারন্যাশনাল ICT যেটা আপনাদের যেটা শেখ হাসিনার যে দণ্ড দিয়েছে, ফাঁসির আদেশ, বলছে ভারতবর্ষের পক্ষ থেকে অজিত দোভাল বলে দিয়েছেন যে আমরা এটা কোনোভাবেই মানব না, এটা মানছি না, এটা অবৈধ এবং নীতি বহির্ভূতভাবে এই বিচার প্রক্রিয়া হয়েছে। আর পৃথিবীর কোনো দেশ, গণতান্ত্রিক হোক বা একনায়কতন্ত্র হোক, কোনো দেশই এই বিচার ব্যবস্থার মেনে নেবে না। আপনি আমার কাগজ কলম দিন, আমি লিখে দিচ্ছি, কেউ মেনে নেবে না। আর ভারতবর্ষের বিরুদ্ধে গিয়ে কেউ এই মুহূর্তে কথা বলবে না, এটাও আমি লিখে দিতে পারি। তারপরে বলা হয়েছে দিল্লি ব্লাস্টের সঙ্গে আপনাদের 57 জন 57 এদেরকে আইডেন্টিফাই করা হয়েছে, 57 জনকে বাংলাদেশি, যারা তাদের ছবি এবং তাদের সমস্ত ডিটেলস আমাদের কাছে আছে। এর মধ্যে 2 জন আবার আপনাদের উপদেষ্টা আছেন। তো এখন এই জিনিসগুলো সম্পর্কে আপনি কোনো ব্যাখ্যা দিন। তখন খলিলুরের কাছে কোনো উত্তর ছিল না। খলিলুর বলেন, যা হয়েছে আমরা তার জন্য গভীরভাবে দুঃখিত এবং ভবিষ্যতে হবে না। এরকম কথা আমি বলতে পারি না, কিন্তু ডক্টর ইউনূস বলেছেন ভবিষ্যতে আর হবে না। দেখেন না ওনার জন্য যদি কিছু হয়, উনি বলে পাঠিয়েছেন। মুচকি হেসেছেন আমাদের NSA। এবার কারা কারা ভাগার জন্য কারা কারা ব্যস্ত হয়ে রয়েছে, আমি সেই লিস্টটায় আসি। খলিলুর রহমান, তিনি এখনো পদত্যাগ করেননি, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক, ফলে তার এই সেফ এক্সিটের কোনো ব্যাপার নেই। এরপর আছে খুদাবক্স চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারী। উনি কাতার যেতে চাইছেন, ওই অ্যাম্বাসেডর হয়ে বা হয়ে কাতার যাবেন উনি। আচ্ছা, লুপসে সিদ্দিকী, উনি রাষ্ট্রদূত হয়ে নরওয়ে যেতে চাইছেন। আলী রিয়াজ, যিনি স্পেশাল অ্যাসিস্ট্যান্ট পদে যাকে দেওয়া হয়েছে, অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, তিনি ফিরে আসেননি এবং আসবেনও না। আদিলুর রহমান শুভ্র, শিক্ষা উপদেষ্টা, তিনি সুইডেনের রাষ্ট্রদূত হওয়ার জন্য অ্যাপ্লাই করে বসে আছেন। এবার আসুন আমাদের শিক্ষাবিদ আসিফ নজরুল, তিনি যে কোনো এলিতেলি যে কোনো জায়গায় যাবেন না। তা আমাদের আসিফ নজরুল চেয়েছেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত হয়ে যাওয়ার, উনি সুইজারল্যান্ড চেয়েছেন। তৌহিদ হোসেন, আপনাদের পররাষ্ট্র উপদেষ্টা, তিনি স্পেনের জন্য অ্যাপ্লাই করে বসে আছেন। ব্রিগেডিয়ার শাখাওয়াত, নৌ পরিবহন এবং বন্দর উপদেষ্টা, তিনি মালয়েশিয়া চেয়ে বসে আছেন। আসিফ মাহমুদ হচ্ছে আমাদের সজীব ভুঁইয়া, 26 অক্ষরের নাম আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি দুবাই যাবেন বলে তিনি একটি আবেদন করে বসে আছেন। এবার হচ্ছে মাস্টার মাইন্ড মাহফুজ আলমও দুবাই যাওয়ার। কতজন রাষ্ট্রদূত হবে রে ভাই? দুবাইতেই তো দেখছি 3 জন রাষ্ট্রদূতের জন্য অ্যাপ্লাই করে রেখে দিয়েছে।
যাই হোক, মাহফুজ আলম তিনিও দুবাই অ্যাপ্লাই করে রেখে দিয়েছেন। আখতার হোসেন, যাকে ছাতিয়া আখতার বলা হয়, শুনেছি যে ডিম টিম খেয়েছিল মনে হয়, সে পাকিস্তান যেতে চাইছেন। এই যে বোমা পড়লো, ককটেল পড়লো না জর্দার বাক্স পড়ার পর রিজওয়ানা ম্যাডাম তিনি পাকিস্তানে যাওয়ার জন্য তিনি একেবারে ঝুলে পড়েছেন। ওই ককটেল বিস্ফোরণের পর তিনি একেবারে ঝুলে পড়েছেন, পাকিস্তানে তাকে দিতেই হবে। এবার আসুন আপনাদের মহামান্য ওই কি বলে শফিক ডাস্টবিন শফিক চেয়েছেন ইস্তিমুর, উনি ইস্তিমুরে যাবেন। আর একটা হচ্ছে আব্দুল কালাম আজাদ মজুমদার, টেরা আজাদ নামে যিনি পরিচিত, তিনিও ইস্তিমুরে যাওয়ার জন্য অ্যাপ্লাই করে বসে আছেন। আর রইল স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম, তিনি এখনো পর্যন্ত তার ইচ্ছা ব্যক্ত করেননি। এই হচ্ছে আপনাদের সমস্ত উপদেষ্টাদের লিস্ট, যারা বাইরে যাওয়ার জন্য অপেক্ষা করে বসে আছেন। এখন বাইরে পাঠাবার লোক তো একজন, সেটা হচ্ছে আমাদের মোহাম্মদ ইউনূস। মোহাম্মদ ইউনূস এখন কার কাছে এবার চাইবে? তাই মোহাম্মদ ইউনূস খলিলুর মারফত খবরটা পাঠিয়েছেন, দেখেন না আমার জন্য যদি কিছু করা যায়। মানে সরকার যদি থাকে তাহলে পরেও তার জন্য কিছু করা, প্রেসিডেন্ট করা, মানে পরবর্তী সরকার যদি কেউ আসে, আর না হলে পরে ওনাকে একটা সেফ এক্সিটের ব্যবস্থা করে দেওয়া। এইটা উনি একটা চেয়ে পাঠিয়েছেন। এই খবরগুলো কালকে যেগুলো আমি পাইনি, আজকে আপনাদের আমি বললাম। 5 এবং 6 তারিখে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আসছেন সদল বলে, মানে ওনার যত লোকজন আছে সমস্ত লোকজন নিয়ে সদল বলে আসছেন। এবং ভারতের সঙ্গে রাশিয়ার যে ট্রাস্টটা তৈরি হয়েছে, সেই ট্রাস্ট নিয়ে আরো কথাবার্তা এগোবে। এবং রাশিয়া তার অস্ত্র ভান্ডার ভারতকে খুলে দিয়েছে, আপনার যা যা দরকার আপনি নিয়ে যান, উইথ টেকনোলজি নিয়ে যান, কারণ আপনাদের উপর আমার আস্থা রয়েছে। এদিকে ট্রাম্পের দপ্তর থেকে ফোন করা হচ্ছে যে ট্রাম্পকে একটা সময় দেওয়া হোক, ট্রাম্প ভারতে আসতে চান জানুয়ারি অথবা ফেব্রুয়ারিতে। ভারতের পক্ষ থেকে যদিও কোনো উত্তর দেওয়া হয়নি, কিন্তু জেস্চার হিসেবে 254টা আইটেমের ওপরে, ভারতীয় আইটেমের ওপরে সমস্ত আপনার ট্যারিফ 0% করে দেওয়া হয়েছে, 254টা আইটেমের ওপরে। কিন্তু তাও ভারত বিশ্বাস করছে না। বললাম না, ট্রাস্ট যদি একবার চটকে যায় না, সেই ট্রাস্ট আর ফিরে আসে না। এর মধ্যে একটা হিসেব করা হয়েছে, এই হিসেবটা হচ্ছে আমাদের মানে সেন্ট্রাল এজেন্সিগুলোর একটা হিসেব। এই মুহূর্তে যদি ভোট হয়, ধরে নেওয়া গেল এই মুহূর্তে যদি ভোট হয়, তাহলে 50 to 56% যা ভোট যাবে আওয়ামী লীগের বাক্সে, যদি সেই ভোটটা যদি একদম নিরপেক্ষ ভাবে হয়, তাহলে তার ব্যবস্থা কি হবে না হবে এখনো পর্যন্ত আলোচনা চলছে। কালকে হয়তো খলিলুর রহমান হয়তো ফেরত যাবেন। এই যে রাশিয়ার আশাটা না, এটা খুব সিগনিফিক্যান্ট, কারণ রাশিয়ার জাহাজ কিন্তু অলরেডি ওখানে পৌঁছে গিয়েছে এবং সে কিন্তু সমুদ্রে আরো 4টে জাহাজ ঘুরপাক খাচ্ছে সামুদ্রিক জলসীমার মধ্যে, বাংলাদেশ জলসীমার বাইরে। এইটা করছে। এই যে আমরা যে বলি না যে শেখ হাসিনা কিছু করেনি, কালকে আমি একটা ভিডিও দেখলাম এথিক্যাল টক্সের, দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আমি নিজে এত কিছু জানতাম না যে শেখ হাসিনার একটা অপরাধের জন্য তার একবার ফাঁসি অর্ডার দেওয়া হয়েছে, একটা অনেকগুলো অপরাধের জন্য ফাঁসি দেওয়া হয়েছে। কিন্তু তিনি যে কাজগুলো করে গেছেন তার জন্য তার তো 100 বার ফাঁসি আর 2000 বছর কারাদণ্ড হওয়া উচিত, তিনি যে কাজগুলো করে গেছেন। সেই ভিডিওটার লিঙ্ক আমি আমার কমেন্ট বক্সে পিন করে দেবো, আপনারা ভিডিওটা একবার
দেখে নেবেন, ভিডিওটা দেখে নিলে শেখ হাসিনা কি কি করে গেছিলেন আর তার নামে কি কি বদনাম দেওয়া হয়েছে তা আপনাদের কাছে একদম পরিষ্কার হয়ে যাবে। পরিশেষে বলি যে এই মিটিং এখনো চলছে। আজকে রাত্রিবেলা ডক্টর জয়শঙ্কর রাশিয়া থেকে ফিরছেন, খলিলুর রহমানের ইচ্ছে ডক্টর জয়শঙ্করের সঙ্গে একবার বসবেন, কিন্তু ডক্টর জয়শঙ্কর সময় দিতে পারবেন কি পারবেন না সে ব্যাপারে এখন নিশ্চিত হওয়া যায়নি, যার জন্য তিনি আজকের যাত্রা খলিলুরের আজকে ফেরার এটা উনি আগামীকাল ফিরছেন, পিছিয়ে দিয়ে আগামীকাল ফিরছেন। একটা ট্রাই নেবেন যদি ডক্টর জয়শঙ্করের সঙ্গে দেখা হয়। আসলে খলিলুর হচ্ছে মার্কিন ডিপ স্টেটের বসানো লোক। তিনি যখন অপমানিত হয়েছেন, তিনি অপমানিত হওয়ার পর অপমানের প্রতিশোধটা খলিলুর নিয়ে নিয়েছেন। যা যা হয়েছে, যা যা করেছে সমস্ত আমেরিকায় যেমন বলেছে, তেমন ভারতের কাছে এসেও একবারে ইতিহাস ভূগোল সমস্ত একবারে ব্যাখ্যা করে দিয়েছে। ফলে এবার আমাদের ডক্টর ইউনূস বুঝে নিন তিনি কি করবেন না করবেন। তবে এই যে মাস্টার মাইন্ডরা 26 অক্ষর, মাহফুজ আলম আর ছাতি আক্তার, এরা যে সমস্ত এই যে ভাগার প্ল্যান করছে, আর বাকিগুলো কি হইব রে? বাকি যেগুলো সার্জিস আলম, তারপর কালাপাইঠা, ওগুলো কি হইব? হান্নান মাসুদ না কি একটা আছে, তাদের কি হইব? শুধু এমনি আগেই কাঁদছিল, এরপরে তো হাউ হাউ করে কাঁদবে। তো বলছি না ঘটনা, এখন ঘটনা বহুল হবে, প্রচুর ঘটনা হবে। তবে ভারত এখনো চাইছে যদি সুসম্পর্কের মাধ্যমে হয়, কিন্তু এইগুলোকে বন্ধ করতে হবে। এগুলো যদি বন্ধ না হয় তাহলে পরে একবারে চূড়ান্ত একটা কিছু। পাকিস্তানের গোয়েন্দা সংস্থার বারবার তাদের কর্মকর্তাদের বাংলাদেশে আসা যাওয়া করা, জঙ্গি সংগঠনগুলোর সঙ্গে সম্পর্ক, বাংলাদেশের ভূমি ব্যবহার করে ভারতে গিয়ে হামলার হুমকি এদের নানা তরফে, এবং দিল্লিতে একটা বিস্ফোরণ ঘটে যাওয়া, যার ফলশ্রুতিতে এখন মনে হচ্ছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান পুরো অঞ্চলটাই অশান্ত হয়ে উঠতে পারে। এগুলো মার্কিন যুক্তরাষ্ট্রকেও উদ্বিগ্ন করছে। মার্কিন যুক্তরাষ্ট্র মনে করছে যে পশ্চিমের বন্ধু হিসেবে, পশ্চিমের শুভাকাঙ্ক্ষী হিসেবে যে সরকার মার্কিন সরকারই বসিয়েছে বা মার্কিন সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের একরকমের উদ্যোগে বসেছে বাংলাদেশে, ইউনূস সরকার, সে সরকারের পেছনে আসলে যারা শক্তি হিসেবে কাজ করছে তারা মার্কিন যুক্তরাষ্ট্র এবং পুরো অঞ্চলের জন্য হুমকি। বাইডেন আমলে বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বশেষ যে রাষ্ট্রদূত, যিনি শেখ হাসিনার আমলেরও সর্বশেষ রাষ্ট্রদূত, পিটার হাস, মনে করে দেখুন 2021, 22, 23, 24-এ দায়িত্ব ছাড়ার আগ পর্যন্ত কি ভীষণ চঞ্চল সময় তিনি কাটিয়েছেন বাংলাদেশে। তিনি গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের প্রতিষ্ঠান মায়ের ডাক, সানজিদা তুলি, যিনি এখন বিএনপির মনোনয়ন পেয়েছেন এমপি পদে, সানজিদা তুলির মায়ের ডাকের কার্যালয়ে গিয়ে উপস্থিত হয়েছেন শাহিনবাগে। তিনি তাদের সঙ্গে রাজপথে দাঁড়িয়েছেন। এই পিটার হাস হাসিনার আমলে মানবাধিকার লঙ্ঘন হয়ে যাচ্ছে এসব কথা বলে র্যাবের, পুলিশের সদস্যদের ভিসা আটকে দেওয়ার হুমকি দিয়েছেন, ভিসা নিষেধাজ্ঞা কার্যকর করিয়ে এনেছেন আমেরিকা থেকে। তিনি এমনকি এই হুমকিও দিয়েছেন যে 2024-এর নির্বাচন, হাসিনার সর্বশেষ যে নির্বাচনটা, সেই নির্বাচনটিতে যারা সহযোগিতা করবে, মানে উনি ডিসিশন নেবেন যে কারা সহযোগিতা করছে, যারাই সহযোগিতা করবে তাদেরই নাকি চিরতরে আমেরিকা যাওয়ার পথ তিনি বন্ধ করে রাখবেন। এসব হুমকি ধামকি যখন মার্কিন যুক্তরাষ্ট্র একদম সক্রিয়ভাবে দিচ্ছিলেন এবং কোনো বাধা না মেনে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংযোগ স্থাপনে ঢাকা শহর চষে ফেলছিলেন, সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সংযোগ স্থাপন করতে ঢাকা শহর বেরিয়ে বেড়াচ্ছিলেন, সেই মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস এখন ইউনূস আমলে শেখ হাসিনার পতনের 15 মাস বাদে, যখন শেখ হাসিনার বিচার হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতার বিরুদ্ধে অপরাধের দায়ে অভিযুক্ত হিসেবে এবং মৃত্যুদণ্ড সর্বোচ্চ শাস্তি হয়েছে, তখন মার্কিন যুক্তরাষ্ট্র একেবারে নীরব। না মার্কিন সরকার খোদ ওয়াশিংটন থেকে কোনো আওয়াজ দিয়েছে, না মার্কিন দূতাবাস বাংলাদেশে
কোনো আওয়াজ দিয়েছে তাদের মিত্র সরকার ইউনূস সরকারকে বাহবা জানিয়ে। এটাকে এই যদি একটা সিগন্যাল হিসেবে ধরেন তাহলে বুঝতে সুবিধা হবে যে মার্কিন যুক্তরাষ্ট্র বাইডেন প্রশাসন থেকে ট্রাম্প প্রশাসনে এসে তাদের আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে তাদের পররাষ্ট্র নীতিতে যে ব্যাপক পরিবর্তন এনেছে, সেই পরিবর্তন ইউনূস সরকারকে দূরে ঠেলে দিয়েছে, বর্তমান মার্কিন প্রশাসনের কাছ থেকে দূরে ঠেলে দিচ্ছে তাদের পররাষ্ট্র নীতির লেন্সে, আর শেখ হাসিনার দিকে ঝুঁকতে একরকম বাধ্য করছে। শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় বাংলাদেশে বসে বাংলাদেশের সংবাদ মাধ্যম, তার 14 দলের বৈঠক, সাংবাদিকদের সঙ্গে প্রেস কনফারেন্স, নানা রকম সমাবেশেই তিনি দীর্ঘ সময় ধরে বলে আসছিলেন যে যুক্তরাষ্ট্রের বঙ্গোপসাগরে একটা ঘাঁটি চাই, সে কারণে তার উপর চাপ বাড়ছে। সেন্ট মার্টিনে তারা একটা ঘাঁটি করতে চায়, সেজন্য সেন্ট মার্টিন নিয়ে নেওয়ার চাপ বাড়ছে। পার্বত্য চট্টগ্রামে তারা একটা খ্রিস্টান দেশ প্রতিষ্ঠা করতে চায়, সে কারণে পূর্ব তিমুর স্টাইলে, সে কারণে তার উপর চাপ বাড়ছে। নানা জায়গায় আমেরিকা তার প্রভাব প্রতিপত্তি প্রতিষ্ঠা করতে চায়। বঙ্গোপসাগরে সে তেল গ্যাসের অনুসন্ধানের সব কাজ মার্কিন কোম্পানিকে দিতে বলে শেখ হাসিনাকে। এই সব চাপের কারণে শেখ হাসিনা বলছিলেন যে এইগুলো যদি তিনি মেনে নেন তাহলেই তিনি ক্ষমতায় নিশ্চিন্তে থাকতে পারেন, না হলেই আমেরিকার প্রশাসনের, বাইডেন প্রশাসনের চাপ তার উপর বাড়ছে। ক্ষমতাচ্যুত হবার পর থেকেও মার্কিন যুক্তরাষ্ট্রের বিষয়ে শেখ হাসিনা সহ তার মিত্ররা, মানে তার যারা দলের ঘনিষ্ঠ ব্যক্তিরা, তারা রেজিম চেঞ্জ অপারেশনের কথা সরাসরিভাবে বলছেন এবং তারা বলেছেন যে ডিপ স্টেট, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট এর সঙ্গে যুক্ত থাকতে পারে। কাজেই CNN নিউজ 18 যখন তাকে সরাসরি জিজ্ঞেস করেছে যে আপনি কিভাবে ওয়াশিংটনের ভূমিকাকে ব্যাখ্যা করবেন, আপনি কি মনে করেন যে তারা শুধু রাজনৈতিক সংস্কার চেয়েছিল, নাকি তারা সরাসরি তখন সামরিক বেসামরিক একটা জোটকে, একটা অংশকে, একটা ব্লক তৈরি করে তারা তাদেরকে গণতন্ত্র পুনরুদ্ধারের নামে আপনাকে ক্ষমতাচ্যুত করার কাজে ব্যবহার করেছে? শেখ হাসিনা তখনও খুব কৌশলগত উত্তর দিয়েছেন। তিনি বলেছেন আমাদের সবসময় সব প্রশাসনের সঙ্গেই ভালো সম্পর্ক ছিল, মার্কিন যুক্তরাষ্ট্রের সকল প্রশাসনের সঙ্গেই আমাদের ভালো সম্পর্ক ছিল, কাজেই উই হ্যাড নো রিজন টু বিলিভ, আমাদের বিশ্বাস করবার কোনো কারণ নাই যে মার্কিন যুক্তরাষ্ট্র অথবা অন্য কোনো বিদেশি শক্তি সক্রিয়ভাবে যুক্ত ছিল এই আমাদেরকে ক্ষমতাচ্যুত করতে। সাথে সাথে এই CNN নিউজ 18 থেকে অনেকেই এই শিরোনাম করা শুরু করেন যে শেখ হাসিনা বলেছেন কোনো ফরেন হ্যান্ড নাই, কোনো বিদেশি শক্তি তাকে ক্ষমতাচ্যুত করার পেছনে ছিল না। শেখ হাসিনা কিন্তু আসলে লিখিত ইন্টারভিউ দিচ্ছেন, কাজেই তার লাইনগুলোকে, তার বাক্যগুলোকে অন্যভাবে ব্যাখ্যা করার সুযোগ কম। তিনি স্পষ্টতই বলেছেন যে এই উত্তরেই, এই লাইনটার পরে যে নো রিজন টু বিলিভ, আমাদের বিশ্বাস করার কোনো কারণ ছিল না, বলবার পরেই তিনি বলেছেন যে ইউনূসের খুব গুরুত্বপূর্ণ বন্ধু আছে ওয়েস্টে, পশ্চিমে, এবং তারা তার অর্থনৈতিক তত্ত্ব শুনে তাকে পছন্দ করত, তাকে অ্যাডমায়ার করত, তার বিষয়ে মুগ্ধ ছিল। এখন তারা ইউনূসের রূপ বুঝতে শুরু করেছে যে ডক্টর ইউনূস আসলে একটা মুখোশ, এবং তার পেছনে আসলে তিনি ইসলামিক এক্সট্রিমিস্টদেরকে, চরমপন্থী ইসলামী গোষ্ঠীগুলোকে একরকমের শাসন ব্যবস্থা কায়েমের ক্ষমতার কেন্দ্রে চলে আসার সুযোগ দিচ্ছেন, এবং এ কারণেই ওয়েস্টের মোহ ভাঙতে শুরু করেছে। এবং এই প্রশ্নের উত্তরেই, মানে তাকে ক্ষমতাচ্যুত করতে ওয়াশিংটনের ভূমিকা কি ছিল, সে প্রশ্নের উত্তরে শেখ হাসিনা এরপর স্পষ্ট করে বলে বসেন, প্রেসিডেন্ট ট্রাম্প, উইথ হুম আই হ্যাভ ভেরি গুড রিলেশনস, হ্যাজ publicly expressed his dislikes of Yunus. প্রেসিডেন্ট ট্রাম্প, যার সঙ্গে আমার অত্যন্ত ভালো সম্পর্ক, তিনি প্রকাশ্যেই ইউনূসের ব্যাপারে তার অপছন্দ প্রকাশ করেছেন। ট্রাম্প প্রশাসন আর বাইডেন প্রশাসনের পররাষ্ট্র নীতি, হাসিনার প্রতি নীতিতে একটা বড় ধরনের পরিবর্তন, বড় ধরনের পার্থক্যই ট্রাম্প প্রশাসনের সঙ্গে শেখ হাসিনাকে, আওয়ামী লীগকে ঘনিষ্ঠ করে তুলছে। হাসিনা পুত্র জয় ANI-কে, ভারতীয় বার্তা সংস্থাকে কালই যে সাক্ষাৎকারটি দিয়েছেন, সেখানেও তিনি পরিষ্কার করে বলেছেন, মনে করিয়েছেন যে ট্রাম্প প্রশাসন অত্যন্ত উদ্বিগ্ন বাংলাদেশে চরমপন্থার বিকাশ নিয়ে, এবং বাংলাদেশ যে আঞ্চলিক একটা অস্থিরতা তৈরি করছে সেই বিষয়টা নিয়ে, যেই আঞ্চলিক অস্থিরতার কারণে দিল্লির বিস্ফোরণের সঙ্গে বাংলাদেশের সন্ত্রাসীদের সম্পর্ক খুঁজে পাওয়া যাচ্ছে, যেই সন্ত্রাসীদের সঙ্গে পাকিস্তানের লস্করে তৈয়বা, জৈশে মোহাম্মদের সম্পর্ক থাকে, বাংলাদেশের আনসারুল্লাহ বাংলা টিমের সন্ত্রাসীরা সহ বিভিন্ন জঙ্গি সংগঠনের নেতা সদস্যরা বেরিয়ে পড়েছে। এগুলো প্রধানমন্ত্রী মোদীকে যেমন উদ্বিগ্ন করে, প্রেসিডেন্ট
প্রেসিডেন্ট ট্রাম্পকে উদ্বিগ্ন করে, এবং এটা বলে তিনি একথা পর্যন্ত বলেছেন যে একদিকে যেমন তারা মনে করেন 2024 সালে বিক্ষোভকারীদের হাতে অস্ত্র তুলে দিয়েছিল পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI, কারণ তাদের কাছে এমন ভিডিও আছে যে যেই ভিডিওতে বিক্ষোভকারীদের হাতে 2024-এর জুলাই আগস্টে অস্ত্র দেখা যায়। সে কথা বলে তিনি এটাও বলেছেন, মনে রাখবেন প্রেসিডেন্ট ট্রাম্প একথা স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে বাইডেন প্রশাসন মিলিয়ন্স অফ ডলার, লাখ লাখ ডলার রেজিম চেঞ্জ অপারেশনের জন্য বাংলাদেশে সরকার পরিবর্তনের জন্য খরচ করেছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড সম্প্রতি পরিষ্কার করে বলেছেন যে ট্রাম্প প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে যে তারা পয়সা খরচ করে কোথাও রেজিম চেঞ্জে যাবে না, বরং তারা আঞ্চলিক স্থিতিশীলতা শান্তির দিকে নজর দেবে, যাতে ওই স্থিতিশীলতার মাধ্যমে বাণিজ্যের প্রসার ঘটে। এবং তারা পরিষ্কারভাবে বলেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থ খরচ করে জায়গায় জায়গায় সরকার পরিবর্তন করে দীর্ঘমেয়াদী অশান্তিতে চলে যাওয়া এই নীতি থেকে ট্রাম্প প্রশাসন স্পষ্টত সরে আসতে চায়। মার্কিন যুক্তরাষ্ট্রের রিপাবলিকানদের, কনজারভেটিভদের গুরুত্বপূর্ণ থিঙ্ক ট্যাঙ্ক আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের শীর্ষস্থানীয় চিন্তকদের একজন মাইকেল রুবিন, যাকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর রাজনীতি, সমাজ এসব বিষয়ে, মধ্যপ্রাচ্য বিষয়ে বিশেষজ্ঞ হিসেবে দেখা হয়, সেই মাইকেল রুবিন সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর প্রতি সাবধান বাণী উচ্চারণ করে বলেছেন যে তারা যদি প্রেসিডেন্ট বাইডেন আর প্রেসিডেন্ট বাইডেনের পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেনের নীতি থেকে সরে না আসেন, বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে যেই নীতির কারণে বাংলাদেশে তারা হাসিনা সরকারের পতন ঘটিয়েছেন, তাহলে বাংলাদেশ এই অঞ্চলে দক্ষিণ এশিয়া থেকে এশিয়া এবং এশিয়া থেকে পুরো বিশ্বের জন্য বাংলাদেশ হয়ে উঠবে সবচেয়ে বড় উদ্বেগের একটা কেন্দ্র, যদি না মার্কিন যুক্তরাষ্ট্র দ্রুততম সময়ে বাংলাদেশের বিষয়ে তার নীতির পরিবর্তন ঘটায়। কারণ বাংলাদেশে যে ধরনের ভয়াবহ সহিংসতা, বিশৃঙ্খলা এবং ধর্মীয় উগ্রবাদের বিকাশ ঘটছে, জঙ্গিবাদ যেভাবে ছড়িয়ে পড়ছে, সেটা মার্কিন যুক্তরাষ্ট্রেরও মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে শেষ পর্যন্ত। কাজেই মার্কিন প্রশাসনের ওপর, ট্রাম্প প্রশাসনের ওপর বাইডেনের নীতি থেকে সরে আসার চাপও ছিল, এমনকি তার শুভাকাঙ্ক্ষী, তার পৃষ্ঠপোষক, তার চিন্তকদের তরফেও। এবং মার্কিন প্রশাসন, ট্রাম্প প্রশাসন শুধু যে বলেছে যে তারা এই নীতি থেকে সরে আসছে, দক্ষিণ এশিয়ায় তাদের নীতিতে বড় ধরনের পরিবর্তন ঘটাচ্ছে, তাই নয়, ট্রাম্প প্রশাসন এখন গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে তাদের পছন্দের কর্মকর্তাদের বসাচ্ছেন। মানে 2024-এর জুলাই আগস্টের আগে থেকে পিটার হাস যেমন একদিকে চঞ্চল ছিলেন, আরেকজন যেই চঞ্চল কর্মকর্তা বাংলাদেশের পুরো ঘটনা প্রবাহকে একরকম নিয়ন্ত্রণ করেছিলেন, তিনি ছিলেন ডোনাল্ড লু, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট ফর সাউথ এশিয়া। তো এই পোস্টে যিনি থাকেন, সেই ডোনাল্ড লুর পোস্টে যিনি থাকেন, তিনি বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান এই দেশগুলো দেখেন। এখন সেই ডোনাল্ড লুও কিন্তু তখন একদিকে যেমন সেনাবাহিনীর ওপর চাপ সৃষ্টিকারীদের মধ্যে একজন ছিলেন বলে বিভিন্ন গুরুত্বপূর্ণ সূত্রে জানা যায়, যে তারা যেন শেখ হাসিনা সরকারের কথা না শুনে, তারা যেন ছাত্র জনতার এই আন্দোলন, যে সহিংসতা, যে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছিল, সেটা নিয়ন্ত্রণে তারা যাতে সরকারকে সহায়তা না করে। এবং এই ডোনাল্ড লু গুরুত্বপূর্ণ ভূমিকা তখন রেখেছিলেন কোন কোন ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে রেজিম চেঞ্জে বা শেখ হাসিনা সরকারের পতনের জন্য কাজে লাগানো যাবে সেসব নির্ধারণে এবং তাদের সঙ্গে যোগাযোগ রক্ষায়। সেই ডোনাল্ড লুর জায়গায় ট্রাম্প এখন নিয়োগ দিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত পল কাপুরকে, যার জন্মই হয়েছে ভারতের রাজধানী দিল্লিতে, এবং যিনি একজন পেশায় একজন একাডেমিক, একজন শিক্ষাবিদ, এবং যার গবেষণার মূল জায়গা হচ্ছে জিহাদের রাজনীতি। এবং তার গবেষণায় তিনি দেখিয়েছেন যে কিভাবে পাকিস্তান এই জিহাদের রাজনীতিকে তাদের একটা রাষ্ট্রীয় নীতি হিসেবে ব্যবহার করেছে। এটা এরকম নয় যে তারা এর শিকার, বরং তারা ওটাকে তাদের একটা অস্ত্র হিসেবে ব্যবহার করে পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে রাখতে, অশান্তি সৃষ্টি করতে কেমন ভাবে একটা মুখ্য বা কেন্দ্রীয় ভূমিকা পালন করেছেন। তার মানে পল কাপুর ব্যক্তি হিসেবে পাকিস্তানের যে দীর্ঘ সময়ের ইসলামী চরমপন্থা ছড়ানোর রাজনীতি, তার বিরোধী একজন ব্যক্তি জেনে, তিনি ভারতীয় বংশোদ্ভূত জেনে, তিনি দিল্লিতে জন্মেছেন জেনে ট্রাম্প প্রশাসন তাকে এখানে নিয়োগ দিয়েছে। ওই কথাটা মনে করে দেখুন, মোদি ট্রাম্পের বৈঠকের পর ট্রাম্প বললেন যে বাংলাদেশ বিষয়ে তাকে প্রশ্ন করা হলো, তখন তিনি বললেন যে বাংলাদেশ বিষয়ে বা এই অঞ্চল বিষয়ে তারা ভারতকেই তাদের সবচেয়ে বড় মিত্র বলে মনে করেন, এবং মনে করেন প্রধানমন্ত্রী মোদির সিদ্ধান্তের ওপরেই তারা নির্ভর করবেন। এখন প্রধানমন্ত্রী মোদি সহ পুরো
ভারত যখন উদ্বিগ্ন বাংলাদেশে চরমপন্থার বিকাশ নিয়ে এবং এর একটা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা নিয়ে, সবচেয়ে বড় উদ্বেগের জায়গা হচ্ছে ইউনূস সরকারের এই ক্ষেত্রে একটা প্রকাশ্য রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা এবং সরকার পরিবর্তনের মাধ্যমে আসলে একটা চরমপন্থী সরকার বসেছে বলে রাষ্ট্রীয় নীতি পরিচালনায় স্পষ্ট হয়ে উঠছে পর্যবেক্ষকদের কাছে। তো এই পল কাপুরের নিয়োগটাও তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আওয়ামী লীগ ঘনিষ্ঠ সূত্রগুলো। তারা বলছেন যে একদিকে যেমন শেখ হাসিনা, আওয়ামী লীগের ঘনিষ্ঠ সূত্রগুলোর সঙ্গে তাদের যোগাযোগ বাড়ছে মার্কিন যুক্তরাষ্ট্রে, তেমনি ভারতের সঙ্গে মোদির সঙ্গে ট্রাম্পের মানে দীর্ঘদিনের তাদের গলাগলি বন্ধুত্বের মধ্যে যে একটা চির ধরলো, সেসবের একটা অবসান হচ্ছে। ভারতের ওপর যে অতিরিক্ত 50% শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র, এখন সেটাকে 15% নামিয়ে আনার কথা হচ্ছে। এমনকি আগে যে শুল্ক ছিল সে শুল্ক কিছুটা নামিয়ে এনে ভারতকে সবচেয়ে মোস্ট ফেভার্ড নেশন মানে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি বাণিজ্য সুবিধা পাওয়া দেশগুলোর তালিকায় নিয়ে আসার বিষয়ে আলাপ চলছে মার্কিন যুক্তরাষ্ট্র আর ভারতের মধ্যে। কাজেই ভারত মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্কের একটা নাটকীয় পরিবর্তন ঘটেছে। ট্রাম্প প্রশাসন, বাইডেন প্রশাসনের যে পররাষ্ট্রনীতি সেটা থেকে বড় ধরনের শিফট করেছে, বড়ভাবে সরে এসেছে। আর মার্কিন যুক্তরাষ্ট্র দেখছে একদিকে ইউনূস সরকারকে যখন যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠ বলে মনে করা হচ্ছে, এর ফলে যুক্তরাষ্ট্র নানা দিকে মানে সাগরে পাহাড়ে নানা জায়গায় একটা অবারিত বিচরণের সুযোগ পাচ্ছে বটে, কিন্তু ইউনূস সরকার অন্যদিকে যুদ্ধ বিমান কিনছে চীনের কাছ থেকে। ইউনূস সরকার চীনের সঙ্গে নানা রকম সামরিক কৌশলে যে ধরনের ঘনিষ্ঠ হয়ে উঠছে সেটা নিয়ে খোদ ওয়াশিংটনে উদ্বেগ আছে এবং নতুন যে রাষ্ট্রদূত পাঠাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র সে ভীষণভাবে চীন বিরোধী এবং তার মূল অ্যাসাইনমেন্ট হিসেবে দেওয়া হয়েছে ইউনূসকে চীনের সঙ্গে বেশি মেশামেশির ঝুঁকিটা বুঝিয়ে দেওয়া। কাজেই মার্কিন যুক্তরাষ্ট্র ইউনূস সরকারের ওপরেও ভরসা রাখতে পারছে না, বিশ্বাস রাখতে পারছে না। অন্যদিকে এই যে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার বারবার তাদের কর্মকর্তাদের বাংলাদেশে আসা যাওয়া করা, জঙ্গি সংগঠনগুলোর সঙ্গে সম্পর্ক, বাংলাদেশের ভূমি ব্যবহার করে ভারতে গিয়ে হামলার হুমকি এদের নানা তরফে এবং দিল্লিতে একটা বিস্ফোরণ ঘটে যাওয়া, যার ফলশ্রুতিতে এখন মনে হচ্ছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান পুরো অঞ্চলটাই অশান্ত হয়ে উঠতে পারে। এগুলো মার্কিন যুক্তরাষ্ট্রকেও উদ্বিগ্ন করছে। মার্কিন যুক্তরাষ্ট্র মনে করছে যে পশ্চিমের বন্ধু হিসেবে, পশ্চিমের শুভাকাঙ্ক্ষী হিসেবে যে সরকার মার্কিন সরকারই বসিয়েছে বা মার্কিন সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের একরকমের উদ্যোগে বসেছে বাংলাদেশে ইউনূস সরকার, সে সরকারের পেছনে আসলে যারা শক্তি হিসেবে কাজ করছে তারা মার্কিন যুক্তরাষ্ট্র এবং পুরো অঞ্চলের জন্য হুমকি। CNN নিউজ 18-এর সঙ্গে সাক্ষাৎকারে শেখ হাসিনা সে কথাটাই বলেছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র স্পষ্ট বুঝতে পারছে, পশ্চিম স্পষ্ট বুঝতে পারছে যে ইউনূস একটা কার্ডবোর্ডে কাটা একটা পুতুল মাত্র, যেই পুতুলের পেছনে আসলে আছে হিজবুত তাহরিরের মতো এক্সট্রিমিস্ট চরমপন্থী সংগঠনগুলো।